এবার আসি, ঘাসফড়িং হচ্ছে একলিঙ্গ প্রাণী এবং এদের যৌনদ্বীপতা সুস্পষ্ট। যৌনদ্বীপতা কি আমরা ইতোমধ্যে বলে ফেলেছি। স্ত্রী জননতন্ত্রের যে অংশে শুক্রাণু সাময়িকভাবে জমা থাকে সেটাকে আমরা বলছি শুক্রধানী বা স্পার্মাথিকা। এখন এইটা কিন্তু অনেকেই কনফিউজড হয়, কারণ কি এই শুক্রধানী বা স্পার্মাথিকা এটা শুনে মনে হয় যে এটা বোধহয় পুরুষতন্ত্রের একটি অংশ, কিন্তু না, এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের অংশ। ভাইটেলাইন ঝিল্লি এবং কোরিয়ন। ভাইটেলাইন ঝিল্লি কি? ভাইটেলাইন ঝিল্লি হচ্ছে ঘাসফড়িং এর যেই ডিম্বাণু যে নিষিক্ত হলো, এই নিষিক্ত ডিম্বাণুটা এই ভাইটেলাইন নামক ঝিল্লি দ্বারা আবৃত হয় এবং এই ঝিল্লির উপরে আবার একটি স্তর থাকে, সেটা হচ্ছে কোরিয়ন। এবং কোরিয়নের যে ক্ষুদ্র ছিদ্রপথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে তাকে বলছি আমরা মাইক্রোপাইল। এখন ঘাসফড়িং 10 গুচ্ছে 20টি করে মোট 200টি ডিম পারে। ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলেসিথাল ধরনের। সেন্ট্রোলেসিথাল বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে এদের ডিমের যে কুসুমটা এটা একদম মাঝে অবস্থান করে, মানে ডিমের কেন্দ্রে অবস্থান করে, আর তাই এদের ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলেসিথাল ধরনের। পরিস্ফুটন। পরিস্ফুটন কি? পরিস্ফুটন হলো এই যে আমাদের ডিম্বাণুটা নিষিক্ত হলো, এখন সেটা আস্তে আস্তে পরিস্ফুটিত হবে এবং কিন্তু শীতকালে এই পরিস্ফুটনটা বন্ধ থাকে, আর তাই এই সময়টাকে আমরা বলছি ডায়াপজ। এবার আসি আমরা রূপান্তরে। রূপান্তর হচ্ছে কোনো পতঙ্গ বা প্রাণী যখন তার শিশু দশা থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি রূপান্তর। এখন রূপান্তর হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। আমাদের ঘাসফড়িং এর অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, এটা অর্থাৎ এটা হেমিমেটাবোলাস ধরনের। অসম্পূর্ণ রূপান্তর বলতে আমরা কি বুঝি? যে এদের শিশু প্রাণী এবং পরিণত প্রাণীর মধ্যে কোনো বাহ্যিকভাবে কোনো পার্থক্য দেখা যায় না। 3টি হরমোন ঘাসফড়িং এর রূপান্তরে ভূমিকা পালন করে। এগডাইসন হরমোন খোলস মোচনে সহায়তা করে। এগডাইসন হরমোন খোলস মোচনে বা মোল্টিং এ নিয়ন্ত্রণ করে। মোল্টিং এর আরেক নাম হচ্ছে এগডাইসিস। সো এগডাইসিস নামটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এগডাইসন হরমোন খোলস মোচনে সহায়তা করে। এই যে আমরা বলে ফেলছি রূপান্তর দুই ধরনের, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। এবং এটা বলছি যে অসম্পূর্ণ রূপান্তরে শিশু প্রাণীকে নিম্ফ বলা হয়। শিশু প্রাণী থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে 5 বার খোলস মোচন করতে হয়। এই যে আমাদের নিম্ফ দশা থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে ঘাসফড়িংকে 5 বার খোলস মোচন করা লাগে। আর দুটি মোচনের মধ্যবর্তী দশাকে আমরা বলছি ইনস্টার। রূপান্তর সম্পন্ন হতে 2 মাস সময় লাগে। আমাদের পরবর্তী প্রাণী হচ্ছে রুই মাছ। রুই মাছ হচ্ছে আমাদের করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অ্যাক্টিনোপটেরাইজিক ক্লাসের একটি প্রাণী। এদেরকে মেজর কার্প বলা হয় কারণ এরা আকৃতিতে বড়, দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম তাপমাত্রায় বাঁচতে পারে না। রুই মাছের আকৃতিকে স্ট্রিমলাইন্ড বলে। কারণ কি? কারণ এদের আকৃতিটা এরকম যার জন্য তারা পানি স্রোতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, আর এজন্য এদের আকৃতিকে স্ট্রিমলাইন্ড বলে। এদের দেহ মিউকাসময় সাইক্লোয়েড আইসে আবৃত। পুচ্ছ পাখনা হচ্ছে প্রধান চলন অঙ্গ এবং হোমোসার্কাল ধরনের। এখন দেখেন এদের দেহকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে মাথা, দেহকাণ্ড এবং লেজ। দেহকাণ্ডে 5 প্রকারের পাখনা থাকে, যথা শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা এবং পৃষ্ঠ পাখনা। এর মধ্যে শ্রোণী পাখনা হচ্ছে যুগ্ম পাখনা এবং এই 3টা হচ্ছে অযুগ্ম পাখনা।
যুগ্ম পাখনা কি, সেটা হচ্ছে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা দুটি করে থাকে, এই জন্য এদেরকে বলছে যুগ্ম পাখনা, এবং বাকি তিনটা একটি করে থাকে। এখন বসন্তকালে ও গ্রীষ্মকালে আইসের অধিক বৃদ্ধি ঘটে। আইস কি, আইস হচ্ছে এই তো রুই মাছের দেহটাকে যে জিনিসগুলো আবৃত করে রেখেছে এগুলোকে আমরা বলছি আইস। এখন আইসের ক্ষুদ্র স্বচ্ছ অংশটিকে আমরা ফোকাস বা নিউক্লিয়াস বলি, এবং আইসের অগ্রক্ষেত্রে লম্বালম্বী খাঁজকে আমরা বলছি রেডি। দেখেন এইটা হচ্ছে একটা আইস, এর মধ্যে এইটা হচ্ছে আইসের কেন্দ্র, এটাকে আমরা বলছি ফোকাস বা নিউক্লিয়াস এটাকে, এবং এখানে কতগুলো রশ্মির মতো অংশ থাকে, এটাকে আমরা বলছি রেডি, এবং পুরো আইস জুড়ে এরকম কিছু খাঁজ কাটা অংশ থাকে, অংশ বলতে দাগ থাকে, এগুলোকে আমরা বলছি সার্কুলি, এবং কিছু কিছু সার্কুলি একটু মোটা আকৃতির হয়। এবার আসি আমরা রুই মাছের হৃৎপিণ্ডে। রুই মাছের হৃৎপিণ্ড তিনটা অংশ নিয়ে গঠিত, যথা সাইনাস ভেনোসাস, ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম। এর মধ্যে সর্বপ্রথম রক্ত আসে সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে ভেন্ট্রিকলে যায় এবং ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে আসে হচ্ছে বালবাস আর্টেরিওসাসে, এবং এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে 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 কপাটিকা থাকে। কপাটিকা থাকার কারণে এই রক্ত পেছনের দিকে আবার ফেরত আসতে পারে না। এখন হৃৎপিণ্ডের রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা বলছি ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, কারণ এটি শুধুমাত্র কার্বন ডাই সমৃদ্ধ রক্ত বহন করে, এর মধ্যে কিন্তু কোনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে না। এখন আসি রক্তনালীতে। রক্তনালী দুই প্রকার, ধমনী ও শিরা, এদের কিন্তু কোনো কৈশিক জালিকা থাকে না। রুই মাছে রক্তনালিকা হচ্ছে দুই ধরনের, ধমনী এবং শিরা। ধমনী আবার তিন প্রকার, যথা অন্তর্বাহী বা অ্যাফারেন্ট, ব্রাকিয়াল ধমনী, ইফারেন্ট ব্রাকিয়াল ধমনী, এবং ডরসাল অ্যাওর্টা। শিরা হচ্ছে দুই প্রকার, যথা সিস্টেমেটিক এবং পোর্টাল। এর মধ্যে সিস্টেমেটিক শিরা হচ্ছে সারা দেহ থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে আসবে, এবং পোর্টাল হচ্ছে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসার আগে অন্য কোনো অঙ্গে যাবে। প্রথম এবং দ্বিতীয় ব্রাকিয়াল ধমনী মিলে ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। এই যে একটু আগে আমরা পড়লাম ধমনীর প্রথম ও দ্বিতীয় ব্রাকিয়াল ধমনী মিলে ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। মোট 4 জোড়া ফুলকা ও 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। আচ্ছা, এইবার আসছি আমরা রুই মাছের শ্বসনতন্ত্রে। রুই মাছের শ্বসনতন্ত্রে এই যে 4 জোড়া ফুলকা এবং 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ফুলকা প্রকোষ্ঠ কানকো দ্বারা ঢাকা থাকে এবং কানকোর পশ্চাৎ কিনারায় ব্রাঙ্কিওস্টিগাল পর্দা থাকে। প্রতিটি ফুলকা ফুলকা আর্চ, ফুলকা ফিলামেন্ট এবং ফুলকা রেখার নিয়ে গঠিত। দুই সারি ফুলকার প্রত্যেকটিকে হেমিব্রাঙ্ক, ডেমিব্রাঙ্ক বা অর্ধ ফুলকা বলে, এবং পূর্ণ ফুলকাকে বলে হচ্ছে হোলোব্রাঙ্ক। প্রতিস্রোততন্ত্র। প্রতিস্রোততন্ত্রটা কি? সেটা হচ্ছে রুই মাছ যখন পানির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন রুই মাছের ধমনী এবং শিরার রক্তগুলো কি হচ্ছে, পানি যেদিক দিয়ে বাহিত হচ্ছে তার উল্টো দিকে বাহিত হয়, এবং এর ফলে রুই মাছ 80% অক্সিজেন
নিশ্চিত করতে পারে। আর এর ফলে একে আমরা বলছি প্রতিস্রোত তন্ত্র। এই যে 80 ভাগ অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়। এবার আসি আমরা বায়ুথলি, সন্তরণথলি, পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। আমরা তো মাছের পটকার সাথে সবাই পরিচিত। এই পটকারই আরো 3টা নাম হচ্ছে বায়ুথলি, সন্তরণথলি এবং হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। এই পটকার মধ্যে 3 ধরনের গ্যাস থাকে, সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। এই বায়ুথলি যদি অন্য নালীর সাথে সংযোগ থাকে তাহলে আমরা সেটাকে বলছি ফাইসোস্টোমাস বায়ুথলি, এবং যদি অন্য নালীর সাথে যুক্ত না থাকে তাহলে আমরা বলছি ফাইসোক্লিস্টাস বায়ুথলি। এখন অন্য নালীর সাথে বায়ুথলির সংযোগকারী নালীকে আমরা বলছি নিউম্যাটিক নালী বা ডাকটাস নিউম্যাটিকাস। এবং এই বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া নামক লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। ভেবেরিয়ান অসিকল, ফেবেরিয়ান অসিকল, এটাকে ওয়েবেরিয়ান অসিকলও বলা হয়। ওয়েবেরিয়ান অসিকল। ওয়েবেরিয়ান অসিকলটা কি? এটা হচ্ছে এক ধরনের ক্ষুদ্র অস্থি যা কিনা বায়ুথলির সাথে শ্রবণ অঙ্গের সংযোগ ঘটায়। এবার আসছি আমরা রুই মাছের প্রজনন তন্ত্রে। রুই মাছের দেহ কর্তৃক পরিপক্ক ডিম শোষিত হওয়ার ঘটনাকে অ্যাট্রেসিয়া বলে। এখন দেখেন, রুই মাছ যখন ডিম পাড়তেছে তখন যদি তার পরিবেশটা তার সাপেক্ষে না থাকে বা অনুকূল না হয় তাহলে রুই মাছ তার পরিপক্ক ডিমগুলাকে তার দেহ দ্বারা শোষণ করে নেয়। একে আমরা বলছি অ্যাট্রেসিয়া। জুন জুলাই মাসে প্রজননের জন্য রুই মাছ তৈরি হয়। অভিপ্রয়াণ প্রোটোরোমাস ধরনের। প্রথমে আমরা জানি অভিপ্রয়াণ কি। অভিপ্রয়াণ হচ্ছে রুই মাছ সাধারণত ডিম পাড়ার সময় ছোট ছোট নদী নালা থেকে বড় বড় নদী নালায় চলে আসে, ঠিক আছে? এটাকে আমরা বলছি অভিপ্রয়াণ। এখন অভিপ্রয়াণ প্রোটোরোমাস ধরনের কেন বলছি? কারণ প্রোটোরোমাস কি? প্রোটোরোমাস হচ্ছে এই যে রুই মাছ, এরা হচ্ছে স্বাদু পানিতে অভিপ্রয়াণ ঘটায়, আর এজন্য এদেরকে এই অভিপ্রয়াণকে প্রোটোরোমাস অভিপ্রয়াণ বলছি। ডিম পাড়ার সময় পানির তাপমাত্রা থাকে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলে। রুই মাছের ফিকান্ডিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ। বহির্নিষেক ঘটে, অর্থাৎ এদের দেহের বাইরে নিষেক ঘটে। নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না, তাই এ ধরনের ডিমকে ডিমার্সাল ডিম বলে। এবং এদের ডিম হয় আঠালো ধরনের, আর এজন্য এরা পানিতে ডুবে যায়। আর যেসব ডিম পানিতে ভাসে না তাদেরকে বলে পেলাজিক ডিম। যেসব ডিম পানিতে ভাসে তাদেরকে বলছি আমরা পেলাজিক ডিম। তাহলে রুই মাছের ডিম হচ্ছে ডিমার্সাল ধরনের। এইবার আসি, এই যে রুই মাছের শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক ঘটলো, নিষেক ঘটার পরে সেটা পরিস্ফুটন হয়ে লার্ভা গঠন করলো। লার্ভার কয়েকটা স্তর আছে। প্রথম স্তরটা হচ্ছে রেণুপোনা বা ডিমপোনা। রেণুপোনা বা ডিমপোনা, এই লার্ভাকে রেণুপোনা বা ডিমপোনা বলে, এবং রেণুপোনাটার ইংলিশ হচ্ছে হ্যাচলিংস। এটা 72 ঘন্টা পরে তৈরি হয় এবং এদের দৈর্ঘ্য থাকে 7 মিলিমিটার। ধানীপোনা বা ফ্রাই, 8 দিনের পরের লার্ভাকে আমরা বলছি ধানীপোনা। এই সময় এদের দৈর্ঘ্য থাকে 12 মিলিমিটার। অঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস, 30 দিন বয়স্ক পোনাকে আমরা বলছি অঙ্গুলিপোনা। এদের দৈর্ঘ্য থাকে 30 মিলিমিটার। এবং 30 দিন পরের রুই মাছকে আমরা বলছি ব্রুড। অভয় আশ্রম, হালদা নদী।
এখন রুই মাছদেরকে যেই সকল স্থানে বেশি পাওয়া যায় সেগুলোকে আমরা বলছি হচ্ছে অভয়াশ্রম। শুধু রুই মাছ না, অন্যান্য যে প্রাণীর যেই জায়গায় বেশি থাকে সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে সেই প্রাণীর অভয়াশ্রম। এরকম রুই মাছের অভয়াশ্রম হচ্ছে হালদা নদী। তাহলে এই ছিল আমাদের লেকচার 6। আশা করি লেকচারটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেডিবিএর সাথেই থাকবেন। ধন্যবাদ।